কৃষির কথা। আধুনিক কৃষিতে ফলন বাড়ানোর জন্য রাসায়নিক সারের ব্যবহার কিন্তু আমরা সকলেই করে থাকি। তবে ফলন বাড়ানোর পাশাপাশি এর গুণগত মানকে ঠিক রাখাও কিন্তু আমাদের একটি গুরুদায়িত্ব। এই রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে আমরা জানি যে গুণগত মানটা ঠিক থাকে। তবে জৈব সার ব্যবহারের মাধ্যমে কি ফলন ভালো পাওয়া যায়? এই প্রশ্ন কিন্তু আপনাদের অনেকের মধ্যেই রয়েছে। এই প্রশ্নের সমাধান পেতে আজকে আমাদের সাথে যুক্ত থাকুন বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের নিয়মিত আয়োজন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান কৃষির কথায়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে জৈব সারের ভূমিকা। এই আলোচনায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর সালমা লাইজু ম্যাম, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ, এবং সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি বিপাশা সাহা পৌষি। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ এনামুল হক তালুকদার এবং মোহাম্মদ শাহিদুল ইসলাম। তবে শ্রোতা বন্ধু, শুধু আমরাই না, আপনারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যেহেতু এটি একটি ফোন ইন অনুষ্ঠান, তাই আপনারা আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ফোন কলে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যা এবং এই প্রোগ্রাম সম্পর্কে বিভিন্ন মতামত দিতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 01308036189। আবারও বলছি 01308036189 এই নাম্বারে। এছাড়াও আপনারা আমাদের শুনতে পাচ্ছেন FM 92 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার ময়মনসিংহের ওয়েবসাইট www.betar.gov.bd এর মাধ্যমে। আমরা আলোচনায় প্রবেশ করি। ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? জি ম্যাম, আমি ভালো আছি। এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, জৈব সার বলতে আমরা আসলে কি বুঝি? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, জৈব সার মানে আমরা তো নাম থেকে বুঝতে পারছি, জৈব অর্থাৎ জীব থেকে যেটা আসে, যে কোনো লিভিং সাবস্টেন্স থেকে, যেরকম একটা গাছের অবশিষ্ট অংশ, প্রাণীর মলমূত্র, দেহাবশেষ, বিভিন্ন রান্নাঘরের কিচেন ওয়েস্টেজ, এগুলো পরিকল্পিতভাবে পচিয়ে আমরা এই জৈব সারটা তৈরি করতে পারি। আচ্ছা ম্যাম, জৈব সার এই যে আপনি যেগুলো বললেন, এই সবগুলো কি আমরা নিরাপদভাবে ব্যবহার করতে পারি? মানে এগুলোর কি কোনো সাইড ইফেক্ট আছে? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। এটা খুব সুন্দর একটা প্রশ্ন। কারণ আমাদের কৃষক ভাইরা অনেক সময় এই তাজা অবস্থাতেই এটা গাছে দিয়ে দেয়। তাজা অবস্থা দেওয়ার ফলে উপকার হওয়ার চেয়ে উল্টো আর অপকার হয়, এবং এতে করে দেখা যায় গাছগুলো মারা যাচ্ছে কিংবা অন্য কোনো ডিজিজে আক্রান্ত হয়ে যাচ্ছে। জৈব সারের নিয়ম হচ্ছে সম্পূর্ণরূপে ডিকম্পোস্ট হতে হবে, অর্থাৎ সম্পূর্ণ পচে সেটা একদম মানে চায়ের মতো গুঁড়ো গুঁড়ো এরকম কালার হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে সেটা মানে সুন্দরভাবে ডিকম্পোজ হয়েছে, গাছের কোনো ক্ষতি করবে না। তবে এখানে আরেকটা বিষয় আছে, আমাদের অনেকেই জৈব সার প্রস্তুত করার সময় যেমন গোবর খোলা জায়গায় ফেলে রাখে, রোদের আলো বৃষ্টির পানিতে ধুয়ে টুয়ে যেটা থাকে সেটা আর জৈব সার না। কারণ এটা দেখা যাচ্ছে, মানে উদাহরণটা এরকম দিতে পারি, আখ মাড়াই করে রসটা ফেলে দিল আর ছোবড়াটা ব্যবহার করলো, মানে বিষয়টা ওরকম হয়ে যায়। এখানে উপকারী কিছুই থাকে না। জৈব সার তৈরি করতে হবে সূর্যের আলো পড়বে না, বৃষ্টির পানি পড়বে না, এরকম একটা সুন্দর জায়গায় সেটা পচাতে হবে। অ্যারোবিক ইনঅ্যারোবিক দুটা কন্ডিশনে থাকবে, তাহলে আমার প্রপারভাবে জৈব সার তৈরি হবে। আচ্ছা ম্যাম, অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন আপনি। আমরা এর পরবর্তী প্রশ্নটি করতে চাই যে বাংলাদেশের কৃষি ব্যবস্থায় জৈব সারের আসলে প্রয়োজনীয়তা কত? হ্যাঁ, ধন্যবাদ। এটা একদম কি বলবো, এই সময়ের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমি বলবো যে সে 80-র দশকের আগে যে জৈব সারের ব্যাপক প্রচলন ছিল এবং মানুষ শুধুমাত্র বাংলাদেশে অর্গানিকভাবে খাবার উৎপাদিত হতো, খুব সামান্য ইউরিয়া এ ধরনের ব্যবহার প্রচলন মাত্র শুরু হয়েছিল। কিন্তু 90-র দশকের পরে এখন কৃষকরা জৈব সার ব্যবহার ভুলেই গেছে এবং দীর্ঘদিন যাবৎ তারা শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের মাটিতে মাইক্রো অর্গানিজমের ব্যাপক ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। আমরা জানি যে কৃষিতে যে রাসায়নিক সার,
এটাকে যে কার্যকরীভাবে যে মানে রূপান্তর করা, সেটা করবে মাইক্রো অর্গানিজম। এবং মাইক্রো অর্গানিজম কখন সেটা গ্রো করবে? যখন মাটিতে জৈব পদার্থ থাকবে। তাহলে জৈব পদার্থ যদি না থাকে, তো শুধু রাসায়নিক সার ব্যবহার করে আমরা কৃষিতে কখনোই সাফল্যজনকভাবে উৎপাদন করতে পারবো না। এবং এটা সীমিত সময়ের জন্য হলেও অদূর ভবিষ্যতে বাংলাদেশের মাটি বন্ধ্যা হয়ে যাবে। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, যেমন জাপানের মাটিতে মানে কমনলি মাটিতে অর্গানিক ম্যাটার থাকতে হয় 5%, মানে 5 ভাগ। তো সেখানে বাংলাদেশে আছে মানে বিলো 1 থেকে মানে বিলো 2 এর মধ্যে, অনেক কম। মানে এটা বলে গেলে যে মানে একটা হাতিই নাই, কিংবা একটা মানুষের যদি 5টা হাত থাকে তাহলে তার 3 হাতই নাই, এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশের মাটি খুঁড়ে খুঁড়ে চলতেছে। এবং জাপানের মাটিতে তাদের অর্গানিক ম্যাটার আর এত বেশি যে ওরা আরো কমানোর চেষ্টা করে, 7-8 পর্যন্ত। মানে মাটিতে নামলে একবারে মাটি তুলতুল করে, এত সুন্দর এবং কালো বর্ণের। আর সেখানে বাংলাদেশের মাটি আমরা তাকে দেখে সাদা বর্ণের হয়ে গেছে এবং সিমেন্টের মতো হয়ে গেছে, এবং শক্ত, খুবই কম্প্যাক্ট, অল্প বাতাসে প্রচুর ধুলা হয় না এখন। তো এই যে জিনিসগুলো মাটির যে স্ট্রাকচার বলি, এই বিষয়গুলো একদম নষ্ট হয়ে গেছে। মূল কারণ হচ্ছে একদম টোটালি তারা কোনো সময় জৈব পদার্থ দেয় না, এবং এতই অনীহা। এটার কারণ সম্পর্কে আমি বলবো যে রাসায়নিক সারের সহজলভ্যতা, এবং সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে রাসায়নিক সার বিদেশ থেকে নিয়ে আসছে। এগুলো পরিবহন সহজ, দেওয়া সহজ, একদম নিয়ে আসলাম, বস্তা ভরে নিয়ে আসলাম, ছিটিয়ে দিলাম, কোনো ঝামেলা নাই। এই সমস্ত কারণে মানুষ জৈব সার ব্যবহারের থেকেও মানে মুখ ফিরে নিয়েছে। যেতটুকু সম্ভব সেটুকু তারা দিতে চায় না। আমি বলবো যে এটা সঠিক প্রচারণার অভাবে। আমাদের এখানে যদি আমরা কাজ না করি, তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ খাদ্য উৎপাদন হুমকির মধ্যে পড়তে যাচ্ছে। অথচ ম্যাম আমরা কিন্তু জানতাম যে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, এবং এদেশের মাটি কৃষির জন্য সবচেয়ে উপযোগী। কিন্তু দৈনিক বা দৈনন্দিন জীবনে এই রাসায়নিক ব্যবহারের কারণে মাটির এই অবস্থা হয়ে যাচ্ছে বর্তমানে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের সবাই বলে কি বাংলাদেশের মাটি খুবই ভালো, মানে সোনার চেয়ে খাঁটি। আর মেইনলি এই কথাটা কিন্তু ওনারা আসলে হয়তো না জেনেই বলে, কিংবা অতীতের অভিজ্ঞতা থেকে বলে। অতীতে তো আমরা তো ইন্টেনসিভ কালচার করতাম না, এবং এরপরেও কিন্তু প্রচুর যে ইনব্রিড ছিল, হাইব্রিড ছিল না, এবং দেশি ভ্যারাইটি ছিল, সেগুলো অতটা মাটি থেকে নিউট্রিয়েন্ট শোষণও করে না। কিন্তু এখন আমরা একটা জমিতে ফেলে রাখছি না, একটা জমিকে 2-3 বার করে চাষের আওতা নিয়ে আসতেছি, পারলে 4বারও করছি। তো সেখানে আমরা মাটির স্বাস্থ্যের কথা কিন্তু মোটেও চিন্তা করছি না। তো মাটির স্বাস্থ্যটা খারাপ করেই কিভাবে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব? আমরা ফিজিক্যালি যেটা দেখি ফিল্ডে, যে এই যে রাসায়নিক সার দিয়ে, এটা কিন্তু বৈজ্ঞানিক একটা রুলসই আছে, যেখানে অর্গানিক ম্যাটারের সাথে উৎপাদনের সম্পর্ক আছে, এবং এটা যখন ধীরে ধীরে একদম শূন্য হয়ে যাবে, শুধু রাসায়নিক সার দিয়ে কখনোই উৎপাদন বাড়ানো কখনোই সম্ভব না। এটা শুধু আমার কথা না, এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। কাজে আমাদেরকে বিজ্ঞান ভিত্তিক হলেও এই বিষয়টাকে নিয়ে কাজ করতে হবে, যে বাংলাদেশের জন্য জৈব সার ব্যবহার না করলে কৃষক ভাইদের আর কোনো বিকল্প নাই। ওনারা যদি সাস্টেনেবল প্রোডাকশন করতে চায়, তা আমাদের জৈব পদার্থ দিতেই হবে। আচ্ছা ম্যাম, আমরা শুরুর থেকে আসলে জৈব সার নিয়ে কথা বলছি। এখন যদি আমরা একটু ক্লিয়ার করি যে রাসায়নিক সার এবং জৈব সারের মেইন পার্থক্যগুলো আসলে কি কি? আচ্ছা, ধন্যবাদ। রাসায়নিক সার কেমিক্যালি উৎপাদিত হয়, আমরা নাম শুনেই বুঝতে পারছি, এবং জৈব সার তো বললাম যে জৈব সোর্স থেকে আসে। তো রাসায়নিক সারের কাজটা আমি যদি সহজ করে বলে দিই, তাহলে যেমন স্যালাইন দেওয়া, স্যালাইন দিয়েও কিন্তু আমরা একটা মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে রাখতে পারি, এবং সে কিছুদিন বেঁচে থাকতে পারি কোনো রকমে, কিংবা নল দিয়ে তাকে খাওয়াইয়ে বাঁচিয়ে রাখি না। আর আমি অপোজিটে যদি দেখি, যে মাছ, মাংস, দুধ, ডিম, আবার দেশি মুরগির ঝোল, এটাও খাবার। এই কোন খাবারটা সবচেয়ে ভালো একটা মানুষের বেঁচে থাকার জন্য? রাসায়নিক সার আর জৈব সারটাকে আমরা ঠিক একদম যদি সহজ করে বলি, তাহলে এইভাবে আমরা বলতে পারি। কাজে এই রাসায়নিক সারটা আমাদের প্রয়োজন আছে, কারণ বাংলাদেশে যেহেতু জমি কম, আমাদের অনেক বেশি প্রোডাকশন করতে হচ্ছে, সেজন্য কিছু রাসায়নিক সার লাগবে। কিন্তু এটার অর্থ এটাই না যে পুরাপুরি আমাকে সমস্ত নিউট্রিয়েন্ট রাসায়নিক সোর্স থেকে নিতে হবে। এটা যদি নেই, তাহলে আমি যেটা আপনাদেরকে বললাম, যে মাটির বিভিন্ন গুণাবলী নষ্ট হয়ে যাচ্ছে, মাটির টেক্সচার, স্ট্রাকচার,
মাটির বিভিন্ন রকম কেমিক্যাল প্রপার্টিস আছে, সেগুলো যদি নষ্টই করে ফেলে, তাহলে রাসায়নিক সারটা কে কাজ করবে? গাছটা কিভাবে অ্যাভেলেবল হবে? গাছের তো দাঁত নাই, দাঁত আছে যে সার দিব ও কামড়িয়ে কামড়ে খাবে? এখানে যে জৈব মাইক্রো অর্গানিজমগুলো আছে সেগুলো কিন্তু এই রাসায়নিক প্রপার্টিকে ভেঙে গাছের গ্রহণ উপযোগী আয়ন আকারে পরিবর্তিত করে। এখন যদি জৈব মাইক্রো অর্গানিজম যদি বেঁচে থাকবে কি, সে তো রাসায়নিক সোর্সে বেঁচে থাকতে পারবে না, সে কিন্তু জৈব সোর্সে বেঁচে থাকে। তাহলে আমার মাটিতে যদি অর্গানিক ম্যাটার না থাকে, তাহলে এই মাইক্রো অর্গানিজমগুলো কোথেকে বেঁচে থাকবে? এবং গাছের যে সময় নিউট্রন আমরা দিচ্ছি অ্যাভেলেবল ফর্মে কে করবে? যার ফলে এগুলো কিন্তু চিন্তার বিষয়। এবং আমাদেরকে আমরা বাংলাদেশের জন্য সেমি অর্গানিক, এটা একটা নতুন ধারণা, সেমি অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। অর্থাৎ আমি এখানে চাষাবাদের সময় যে পরিমিত মাত্রায়, অবশ্যই বেশি দেওয়ার জন্য পরিবর্তিত মাত্রায় রাসায়নিক সারের সাথে আমাকে অবশ্যই জৈব সার দিতে হবে। এবং এইভাবে যদি আমরা করি, কোনো কৃষক ভাই যদি করেন, তাহলে তার চিন্তার কোনোই কারণ নাই যে তার ফলন কম হবে। মোটেও ফলন কম হবে না, ফলন তার অবশ্যই ভালো হবে। সেই সাথে পোকামাকড় রোগবালাইয়ের যে উপদ্রব, যেটা বর্তমানে খুব বৃদ্ধি পেয়েছে, অবশ্যই সেটা কম হবে। তাহলে আমাদের শুধু প্রোডাকশনই না, তার সঙ্গে কিন্তু ফসলের নিরাপত্তা যেটা, সেই জায়গাটাও কিন্তু জৈব সারের ভূমিকা আছে। অবশ্যই। খুব সুন্দর করে আপনি গুছিয়ে বললেন ব্যাপারটা। আমার মনে হয় শ্রোতা বন্ধুরা বুঝতে পেরেছে। আমরা প্রথম কলটি নিয়ে নিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, কথা বলছিলাম মেহেদী হাসান মাহমুদ, সভাপতি আপন জেলা শ্রোতা সংঘ, জীবনপুর মানিকগঞ্জ থেকে। আচ্ছা, ধন্যবাদ, চমৎকার একটি বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, ম্যাম শুরুতে একটি কথা বললেন, ওয়েস্টেজ গুলো পরিকল্পিত ভাবে পচিয়ে, এই পরিকল্পিত ভাবে পচিয়ে আসলে কিভাবে পরিকল্পিত জিনিসটা কি, আসলে কিভাবে আমরা পচাতে পারি, বা কতদিন আমরা ওয়েস্টেজ গুলো রেখে পচাতে পারি? আচ্ছা, পচানোর সঠিক উপায় বা পরিকল্পনাটি আপনি জানতে চাইছেন, তাই তো? আচ্ছা, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকবেন। ম্যাম, ওনার প্রশ্নটা ছিল যে আমাদের পরিকল্পিত উপায়ে কিভাবে জৈব সার পচানো জি, যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এখানে যে পরিকল্পিত উপায় যেটা আমরা বলতে চাচ্ছি, যে জৈব সারটা যেহেতু সরাসরি ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ ডিকম্পোস্ট হওয়া। তো এখানে আমরা যেটা কৃষি সম্প্রসারণ বিভাগ বহু বছর থেকে কৃষকদের একটা চালা দিতে বলে। কারণ শুরুতে বলেছি, বৃষ্টির পানি রোদের আলো এখানে আসা যাবে না, তাহলে আমাদের মাইক্রো অর্গানিজমগুলো মারা যাবে, কিংবা জৈব উপাদান যেগুলো নিউট্রিয়েন্ট সেগুলো ধুয়ে চলে যাবে। তো সেখানে কিন্তু আমরা ওইভাবে একটা চালার কথা বলি। এবং শুধু চালাও না, আরো সিম্পল পদ্ধতি আছে, যেমন আমাদের রিংগুলো যে আছে না, যেগুলো ল্যাট্রিনে ব্যবহার করা গ্রামের দিকে, সেই রিংগুলো কিন্তু আমরা 2-3টা একসাথে রেখে একখণ্ড টিন দিয়ে ঢেকে রেখে সেটাও কিন্তু এটা ব্যবহার করতে পারি। এখানে আমরা এই রিংগুলো যদি 2টা ওরকম সেট বসাই, একটা যদি ভর্তি হয়ে যায়, তখন উপরে একটু মাটি দিয়ে লিপে দিতে হবে, যাতে করে আমাদের ভিতরে পচনটা দ্রুত হয়। এখন এইভাবে রেখে দিতে হবে। মোটামুটি যখন গরমকাল থাকে 45 দিনের মধ্যে মোটামুটি একটা পচন পর্যায়ে চলে যায়। এবং কৃষক ভাই, আপনারা চেক করে দেখবেন যে জিনিসগুলো আস্ত আছে কিনা, হাত দিয়ে একটু ডলা দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বোঝার বিষয়। আর যদি দেখা যায় যে সেটা আস্ত আছে, কিংবা ওই যে মানে লম্বা স্টিকের মতো হয়ে আছে, তাহলে বুঝতে হবে এটা ভালো করে পচেনি, তাহলে আরেকটু পচবে। এবং শীতের দিনে এই জিনিসটা একটু সময় বেশি নেবে, কারণ শীতের দিনে কোনো জিনিস সহজে পচে না। গরমের দিনে যত দ্রুতটা ব্যাকটেরিয়া অ্যাক্টিভিটি বেশি থাকে, শীতের দিনে সেটা কিন্তু কম থাকে, এটা আমরা সবাই জানি। এই জন্য শ্রোতা ভাই বোনেরা, আর শীতের দিনে একটু সময়টা বেশি লাগবে, গরমের দিনে এটা দ্রুত পচনশীল হয়ে যাবে। এবং সম্পূর্ণ পচার জিনিসটা দেখবেন যে কোনো দুর্গন্ধ থাকবে না এবং একটা মাটির কালার মতো পরিণত হবে। কাজে আপনি তখন দেখলেন মানে মিনিমাম আমার 45-50 দিন লাগবে, তাহলে আমার জিনিসটা পচে যাবে। এবং আমরা যখন এটা অ্যানারোবিক কন্ডিশনে রাখবো, দ্রুত এটা পচে যাবে। কাজে আপনারা ড্রামের মধ্যে, বস্তার মধ্যে, রিংয়ের মধ্যে, কিংবা চালা তুলে যে কোনোভাবেই হোক পচন প্রক্রিয়াটা কমপ্লিট করবেন। গ্রামে আমি আরেকটা শিখাই, খুব সাধারণ পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের যে মানে ইদানিং বিভিন্ন জায়গায় আমাদের প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। এখন কোনো গৃহিণী যদি প্রত্যেক দিন তার রান্নাঘরের কিচেন ওয়েস্টেজ কিংবা বাড়িঘর ঝাড় দিল সমস্ত ময়লা এই বস্তার মধ্যে যদি ভরে ফেলে এবং এটা বাড়ির এক কোণাতে দূরবর্তী জায়গায় রেখে দেয়,
এবং এটা পুরো ভর্তি হয়ে গেলে ওটা যদি বেঁধে রাখে, মুখটা টাইট করে, দেখা যাবে 1.5-2 মাস পরে ওটা সম্পূর্ণ পচে একটা মন্ডের মতো হয়ে গেছে। এবং আমরা যখন মাদা তৈরি করব কিংবা টবে গাছ লাগাবো কিংবা জিও ব্যাগে গাছ লাগাবো, তখন যদি এটা দিয়ে নিয়ে ওখানে সামান্য মাটি দিয়ে ঢেকে গাছ লাগিয়ে এখানে বাড়তি সারের কোনো প্রয়োজন পড়ে না। কারণ কিচেন ওয়েস্টেজে খুব চমৎকার এখানে মাছের আঁশ আছে, মুরগির নাড়ি ভুড়ি, মানে এগুলো আমরা ফেলে দেই না, তো এগুলো সবই কিন্তু আমাদের সম্পদ। কাজে এখানে দেখা যাচ্ছে যে ভেজিটেবলের সাথে সাথে অ্যানিম্যাল সোর্সও আছে, সেজন্য এই সারটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ হয়। কাজে আমি বলবো যে আপনারা নিজেদের ব্যবহারিক সবাই কিন্তু আমরা সার তৈরি করতে পারি, কি আপনি শহরে থাকেন কি গ্রামে থাকেন, এটা ইচ্ছা হলো, এটা বিষয় হলো আপনার ইচ্ছা। এবং যারা শহরে থাকে তারাও কিন্তু আপনার টবের জন্য আপনি সার তৈরি করতে পারবেন। আপনার যদি একটা কন্টেনার থাকে সেখানে আপনার এগুলো কিচেন ওয়েস্টেজগুলো জমা করে রাখবেন এবং এটা সমস্ত ভরে গেলে এটা পচন প্রক্রিয়ার পরে আপনি এটা ব্যবহার করবেন এবং এইভাবে আপনার পুনরায় আবার নতুন করে আবার তৈরি করবেন। তো আশা করি এই জিনিসটা আমাদের জনপ্রিয় করা দরকার এবং তৃণমূল পর্যায়ে সবাই যদি এটা করি, তাহলে আজকে দেখেন আমাদের কি নাকে হাত দিয়ে, মানে নাকে রুমাল দিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় দুর্গন্ধে। আমরা যদি এই কাজটা জনপ্রিয় করতে পারি, এই দুর্গন্ধ, বিভিন্ন রকম সংক্রামক ব্যাধির বিস্তার, এয়ার দূষণ, পলিউশন সব কিছু থেকে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট ফ্রি থাকবো। আমরা কিন্তু পরিবেশের কথা বারবার বলতেছি। আজকে এই সমস্ত জিনিসগুলো আমি পচাইলে পরে একদিকে আমার যেমন গাছের জন্য উৎকৃষ্ট মানের সার তৈরি হচ্ছে, সেকেন্ড কিন্তু আমার পরিবেশ ঠিক থাকতেছে, আর থার্ড যদি বলি সরকার যে হাজার হাজার কোটি টাকা দিয়ে সার আমদানি করছে, এই দেশের এরপরের চাপটা কিন্তু আমাদের কমে যাবে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। শ্রোতা বন্ধু, ম্যাম অনেক চমৎকার করে আপনার প্রশ্নটির উত্তর দিয়েছে এবং গুছিয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন ম্যাম, যেটা আমার খুব ভালো লেগেছে, যে একটা বস্তার মধ্যে একটা গৃহকর্মীও কিন্তু সার তৈরি করতে পারছে, এর চেয়ে বড় সফলতা আসলে কিছু হতে পারে না। অনেক ধন্যবাদ ম্যাম। অনেক শ্রোতা বন্ধু আমাদের সাথে ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত আছেন। আমাদের সাথে আছেন মনি হাসান, আমাদের সাথে আছেন নাদিরা জান্নাত রাখি, তিনি বলেছেন তথ্যবহুল আয়োজন। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, আপনারা যুক্ত থাকবেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন পরিমল সরকার, তিনি বলেছেন অনেক সুন্দর উপস্থাপনা এবং পরিবেশনা, অনেক উপকৃত হয়েছি, শুভকামনা সকলের জন্য। অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু, যুক্ত থাকবেন আমাদের সাথে। স্বীকৃতি বর্মন যুক্ত আছে গাইবান্ধা থেকে, অঞ্জন মল্লিক যুক্ত আছে, মৃত্যুঞ্জয় পাল যুক্ত আছে, মেহেদি হাসান মামুন যুক্ত আছেন, ইসমাইল হোসেন আছেন বিনায়ক দত্ত আছেন, ওহাব প্রধান সম্রাট, তিনি বলেছেন তথ্যবহুল অনুষ্ঠান। অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু। আমাদের সাথে আছেন মোহাম্মদ মুখলিসুর রহমান ছোটন, তিনি বলেছেন আজকের আয়োজন খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, খুব ভালো লাগছে। শ্রোতা বন্ধু শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের যে কোনো সমস্যার কথা কিন্তু আপনারা আমাদের জানাতে পারেন। এছাড়াও কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে পরবর্তীতে আপনারা উপকৃত হবেন সে সম্পর্কেও আপনারা আমাদের জানিয়ে দিতে পারেন। আমরা আবার আলোচনায় প্রবেশ করি। ম্যাম, এরপর জানতে চাই, জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধিতে ভূমিকা রাখে, এটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আসলে ওর প্রধান ভূমিকাটা কি, কিভাবে ভূমিকা রাখছে? এভাবে জৈব সার মাটিতে দিলে ফার্স্ট হচ্ছে মাটিতে উপকারী অণুজীবের কার্যকরী বৃদ্ধি পায়, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, মাটি নরম হয়, পানি ধারণ ক্ষমতার এখানে এয়ার স্পেস বাড়ে, যার ফলে এয়ারেশন ভালো হয়, অর্থাৎ শিকড় বেশি অক্সিজেন পায়, পানি পায়। তো শিকড়ে যখন অক্সিজেন পানি পাবে তখন গাছ অবশ্যই বেশি পুষ্টি নিতে পারবে, গাছের বেশি অবশ্যই গ্রোথ ভালো হবে। কারণ মাটিটা তো মানে এখন যেটা হয়েছে জৈব সারের অভাবে এখানে দেখা গেছে যে জৈব সার নাই, যার ফলে মাটির যে ব্যালেন্স সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা যদি আমরা একটা গ্রাফিক্যাল কল্পনা করি, এটা দেখাতে পারলে ভালো হতো। তাহলে যদি আমি দেখি যে গ্রাফের 5% এখানে অর্গানিক ম্যাটার, তো 5%টা যখন 2%-এ নেমে আসছে, ওই জায়গার স্পেসটা তো কেউ পূরণ করেছে, তো কে করবে? ফাঁকা আছে না? তো সেই জন্য ওখানে হয় বাতাস আছে, কিংবা যখন বন্যা হবে ওই জায়গাটা বেশি পানি ঢুকে যাবে। মানে 5% আমার জৈব পদার্থ থাকলে ওখানে বেশি পানি যেতে পারতো না, সেজন্য গাছ খুব অতি সহজেই পানিতে ডুবো হয়ে যাবে, সহজে মারা যাবে, কিংবা অতি সহজে পানির সংকটে ভুগবে, কিংবা যখন পানির অভাব হবে তখন ওই জায়গাগুলোতে বেশি বাতাস থাকবে, কেন পানি ধরে রাখতে পারে নাই। আর জৈব পদার্থ পানি ধরে রাখতে পারে, পানিটিকে নরম করে, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি করে, মাটির গুণগত মান যেমন কেমিক্যাল প্রপার্টিসের যে ব্যালেন্স সেটা ধরে রাখে। এবং জৈব সার ব্যবহারে আরও যেগুলো উপকার হয়েছে, যে খাবার পুষ্টি সমৃদ্ধ হয়, সুস্বাদু হয়, মাটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গাছের,
এবং সহজেই সে রোগ এবং পোকার আক্রমণের হাত থেকে নিরাপদ থাকে। অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডার হাত থেকেও গাছকে সেভ করে। অর্থাৎ সজ্জার কথা যদি বলা যায়, জৈব পদার্থের যে উপকারিতা এটা বলে শেষ করার মতো না, কারণ এটা আমাদের পৃথিবীকে এবং উদ্ভিদকুলকে বাঁচিয়ে রাখার জন্য জৈব সারের কোনোই বিকল্প নাই। এবং মাটির স্ট্রাকচার দেখলে আমরা বুঝবো যে সেখানে জৈব সার একটা হার্টের মতো। একটা মানুষের হাত পা যাই থাকুক, যত সুন্দরই থাকুক, তার যদি হার্ট সেকেন্ডের ক্ষুদ্রতম অংশ বন্ধ হয়ে যায়, সে কি বাঁচে? সেরকম জৈব পদার্থ শূন্য মাটি কল্পনাও করা যায় না, এবং জৈব পদার্থ শূন্য মাটিতে কোনো কিছুই সম্ভব না। যেমন উদাহরণ হিসেবে মরুভূমি, আমরা সবাই দেখেছি মরুভূমিতে কিছু হয় না। কেন? ওখানে কোনো জৈব পদার্থ নাই। আচ্ছা। এই মরুভূমিতে ফসল যদি আমাদের কেউ ফলানোর চেষ্টা করে, তখন সে কি করে? বালিগুলো অপসারণ করে গর্ত করে ওখানে কিন্তু জৈব পদার্থ সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করে যদি কিছু লাগায় এবং পানি সরবরাহ যদি থাকে, তাহলে ওখানেও গাছ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জৈব পদার্থ শূন্য পৃথিবী হবে না। অনেক ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর করে সাজিয়ে বলেছেন আপনি। এরপরে জানতে চাই, ফসল উৎপাদনে এই জৈব সার যদি আমি দীর্ঘমেয়াদী ব্যবহার করতে থাকি, যেমন রাসায়নিক সারের কথা আমরা প্রথমে বললাম যে দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে কিন্তু আমাদের ফসলের জমিগুলোর এই পার্সেন্টেজটা কমে যাচ্ছে জৈব পদার্থের উপস্থিতি। তো এই জৈব সার যদি দীর্ঘমেয়াদী ব্যবহার করতে থাকি, তাহলে আমাদের সুফলগুলো যদি আপনি মোটা দাগে বলতেন, তাহলে আমার মনে হয় শ্রোতা বন্ধুদের জন্য জিনিসটা বুঝতে আরো সুবিধা। আচ্ছা, ঠিক আছে, আমি একটা সোজা উদাহরণ দিয়ে বোঝাই। যেখানে মাটিতে যদি 2% জৈব পদার্থ থাকে, তাহলে একটা প্রতি শতাংশে 20 কেজি ধান হবে। আচ্ছা। 3% যদি হয় 30 কেজি ধান হবে, এবং 4% হলে 40%, 5% হলে তার চেয়ে 40 কেজি বেশি করে ফলন হবে। 50 কেজি, 60 কেজি করতে সম্ভব। তাহলে আমরা জৈব পদার্থের সাথে উৎপাদনের নিবিড় একটা সম্পর্ক আছে। তাই এটা আশা করি এটা একদম সহজ উদাহরণ হয়েছে, এবং এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তো এই জন্য আমরা জৈব পদার্থ ব্যবহার করে আগামী দিনে বাংলাদেশের মাটিতে যে ইল্ড গ্যাপ, এর নামটা হয়তো শুনেন তো, ইল্ড গ্যাপ যে আছে, অর্থাৎ রিসার্চের যে ফলাফল এবং ফিল্ডের যে ফলাফল ম্যাচ করে না, এবং সাধারণত কৃষকদের কম হচ্ছে। কারণ কি? কারণ এখানে তারাও যে ইমব্যালেন্স সার ব্যবহার করে, জৈব সার একদমই দেয় না। তারা এমনও কেউ কেউ হয়ে গেছে যে 10 বছরের মধ্যেও কখনো দেয়নি, অথচ তাদের বাড়ির আঙিনাতে কিন্তু গোবর আছে। এবং আমি অবাক হয়ে গেলাম যে এটা যে দিতে হবে সেটা তারা জানে না। তো এই যে বিষয়গুলা, আর আমার মনে হয় জানলেও তাদের একটা অনীহা যে রাসায়নিক সার দিয়ে যখন ফলন হচ্ছে, তাহলে এটা কেন দেওয়ার দরকার, এগুলো হাতটা নোংরা হবে, এই সমস্ত বিভিন্ন কারণে তারা এটা দিতে চায় না। তো সেজন্য আমরা অবশ্যই দেখছি যে এখানে একটা নিবিড় সম্পর্ক আছে। আর রাসায়নিক সারে যেমন একটা সিম্পল উদাহরণ দেয়, যেমন ইউরিয়ার কাজ কি? দিলে গাছটা একটা নাদুস হয়, সুন্দর ভেজিটেটিভ গ্রো হয়, পাতা টাতা সবুজ হয়, অনেক বেশি ডালপালা হয়। এটা দেখে কৃষক ভাইরা কিন্তু মনে করে খুব সুন্দর ফলন হয়ে গেল। কিন্তু ইউরিয়ার কাজ কখনোই ফুল ফল তৈরি করা নয়। তো সেজন্য ফুল ফল তৈরি করতে হলে অবশ্যই জৈব সার লাগবে। এবং এই যখন ইউরিয়া সার দিল, পোকা এবং রোগরা খুব খুশি হয়, আর এসেই পোকা আক্রমণ করে, এবং তার আক্রান্ত স্থান দিয়ে কিন্তু রোগগুলোও চলে আসে। কারণ এটা সাকুলেন্ট হয়, নরম হয়, খেতে গাছে মানে পোকামাকড়ের জন্য খুবই ইজি হয়। কিন্তু আমরা যদি জৈব সারের উৎপাদিত ফসলের জমিগুলোর চেহারা দেখি, এই গাছগুলো শক্ত সমর্থ হবে, রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন হবে, অর্থাৎ এখানে পুষ্টির যে ভারসাম্যটা এটা ঠিক থাকবে। মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অন্যান্য যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা তো জানি, তো এই জিনিসের ভারসাম্যটা জৈব পদার্থের মধ্যে সবগুলোই থাকে পরিমিত আকারে। কিন্তু একবারে শুধুমাত্র রাসায়নিক সার এটা কখনোই সঠিক অনুপাতে দেওয়া একদমই কঠিন। এটা দিতে চাইলে আমাকে ল্যাবে বারে পরীক্ষা করে ওই জমির জন্য কতটা অপটিমাম এটা বের করা, অপটিমাইজেশন করা ভেরি ডিফিকাল্ট। কাজে আমরা কিন্তু জৈব সারে এটা খুবই ইজি, কারণ এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যেখানে 5 কেজির কাছে 6-7 কেজি হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে, এরকম কিছু নাই। কিন্তু রাসায়নিক সার কিন্তু কখনোই এভাবে দেওয়া যাবে না। এটা অতিমাত্রা পড়ার সাথে সাথে গাছ কিন্তু উল্টে আরও রিয়াকশন করবে এবং সে মারা যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি জৈব সার এবং রাসায়নিক সারের যে বেসিক একটা পার্থক্য, অর্থাৎ রাসায়নিক সার সবসময় নিরাপদ না, এটা অনেক জেনে শুনে এটা জুডিশিয়াস অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু জৈব সার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কোনো নাই, এবং এটা আমার কৃষক ভাইরা ইজিলি অ্যাপ্লাই করতে পারে, এবং তার ফলন নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। কাজে আমাদের জন্য জৈব সার অবশ্যই প্রয়োগ করতেই হবে।
জি ম্যাম, বুঝতে পেরেছি, খুব সুন্দর করে সাজিয়ে বললেন আপনি। আচ্ছা ম্যাম, এই যে কৃষকরা এই রাসায়নিক সারের উপর যে এত ঝুঁকে পড়ছে, আসলে তাদের জৈব সার ব্যবহারের চ্যালেঞ্জগুলো কি কি? হ্যাঁ, ধন্যবাদ। জৈব সারের ব্যবহারে আসলে চ্যালেঞ্জ আছে, আর সেটা হচ্ছে আমাদের দেশে এখন কৃষক ভাইদেরকে তো আগে যেমন প্রত্যেকটা বাড়িতে গরু ছিল, তা এখন কিন্তু তারা গরু পালে না, কারণ গরুর খাবারের দাম বেশি হতে এবং বিভিন্ন সমস্যার কারণে, অর্থাৎ একটু শহর কেন্দ্রিক জীবনযাপন করার প্র্যাকটিসের জন্য বাড়িগুলো ছোট হয়ে গেছে, তাদের লোকজন এবং গরু পালার মতো ওই যে বিভিন্ন অবকাঠামো প্রায় নাই বললেই চলে। এই জন্য গরুর সংখ্যা কমে গেছে। যাদের আছে তারাও মনে করে যে গরু পেলে কি দরকার, তার সে সব তো কিনেই পাওয়া যায়। এই যে আমাদের একটা এই সময়ের যে একটা সুফলও আছে, কুফলও যেটা আছে, মানুষের এই যে চিন্তাধারার যে চেঞ্জটা, এর ফলে তারা জৈব পদার্থের একটু সংকটের সৃষ্টি হয়েছে। এবং সেকেন্ডলি যাদের আছে তারা এটাকে দেওয়ার প্রয়োজন মনে করে না। আমি একটু আগে কিন্তু প্রথমেই বলেছি যে তারা তাদের বাড়ির সামনে গোবরের স্তূপ করে রেখেছে, কিন্তু সেটা তাদের জমিতেও দেয় না, বিক্রিও করে না। তারা মনে করে যে এটা একটা ফেলে দেওয়া জিনিস। এবং কেউ কেউ হয়তো এটা দিয়ে লাকড়ি তৈরি করে, জ্বালানি তৈরি করে, যার ফলে এটার ব্যবহারটা জমিতে দিতে হবে, এই সেন্স থেকে আমরা অনেক দূরে সরে আসছি। আর সেকেন্ড আরেকটা সমস্যার কথা বলবো, যে কিছু কিছু জায়গায় আমাদের জ্বালানির এত সংকট, যেখানে গ্যাস নাই, ইলেকট্রিসিটির ওরকম সুবিধা নাই, তারা কিন্তু এটা দিয়ে ঘুঁটে তৈরি করে এবং বিভিন্ন সাইজের, আর সেটা হয়তো আমরা রাস্তাতে সবসময় দেখতে পাই। এবং এটা কিন্তু একমাত্র তারা জ্বালানির সোর্স হিসেবে ব্যবহার করে। তাহলে যাও আছে সেটাও হলো অজ্ঞতা এবং হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করার কারণেই আমাদের কিন্তু জৈব সারগুলো মাঠে যাচ্ছে না। আরেকটা সমস্যার কথা বলবো, যদি বলা যায় 3 নাম্বার, যে আমাদের কিছু কিছু জমি আছে প্রত্যন্ত এলাকাতে যেখানে রাস্তাঘাট নাই, এই জৈব সারগুলো ভারী, এগুলো পরিবহন করে নিয়ে যাওয়ার মতো অবকাঠামো না থাকাও আরেকটা কারণ। তো সবগুলো মিলে কিছুটা চ্যালেঞ্জ আছে, এটা যে নাই সেটা বলা যাবে না, অবশ্যই আছে। কিন্তু এখান থেকে তবু যেহেতু এটা এত দরকার, আমাদের এর বিকল্প চিন্তা করতে হবে। এখন ম্যাম, এই প্রশ্নটা যখন আসলোই, তাহলে আমি জানতে চাই যে আমাদের কৃষকদেরকে জৈব সার মুখী করার জন্য আমাদের করণীয় কি কি? হ্যাঁ, সাধারণ মানুষ কি করতে পারে? ধন্যবাদ। এখানে আমি অবশ্যই বলবো যে এটা করার জন্য আমাদের প্রথমে সরকারি বিভিন্ন আমাদের ডিপার্টমেন্টে অনেক প্রকল্প আছে, অন্যান্য এনজিওরা অনেক কাজ করছে, সে সব কিছু মিলে ওনাদেরকে এই বিষয়ে ছোট ছোট করে প্রদর্শনী স্থাপন করতে হবে, যাতে এটা জনপ্রিয় করা যায়। এবং জৈব সার দিয়ে আমি একটু আগে বললাম যে আমি যদি বস্তার মধ্যে ওইভাবে তৈরি করি, তাহলে এটা কিন্তু পরিবহনে সহজ। হ্যাঁ, এটা কিন্তু ইজি টু মুভমেন্ট। এটা আমি বস্তার মধ্যে করে নিয়ে যেতে দিতে পারছি। বিশেষ করে আমাদের বাড়ির কাছাকাছি জমিগুলোতে কিন্তু একদম ইজি, এগুলোতে আমরা দিতে পারবো। এবং এরপরে আমাদের রাস্তাঘাটের ওরকম সুযোগ একটু সৃষ্টি করতে হবে, যাতে করে ভ্যানে হোক যাই হোক এগুলো পরিবহন করে নিয়ে যাওয়া যায়। আর আমি কৃষক ভাইদের প্রতি অনুরোধ করব, আমরা জানি উন্নত বিশ্বে বিশেষ করে ডেনমার্ক, এই ডেনমার্কে কৃষকদের মানে লাইসেন্সের বিষয় আছে। এখানে যার 2টা গরু আছে সে কিন্তু 1 বিঘা জমি পালন করতে পারবে। অর্থাৎ গোবর আল্লাহ পাক সৃষ্টি করেছে জমিতে দেওয়ার জন্য, এটা লাকড়ি হিসাবে ব্যবহার করার জন্য নাই। কাজেই গোবরে এমন কিছু গুড ব্যাকটেরিয়া আছে যেগুলো যদি আমি জমিতে দেই, তাহলে আমাদের যে গোড়া পচা রোগ, বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, এই গুড ব্যাকটেরিয়া কিন্তু সেগুলোকে খেয়ে ফেলে এবং এগুলো বায়োলজিক্যাল কন্ট্রোলের এজেন্ট হিসেবে কাজ করে। কাজে জৈব পদার্থ যে শুধুমাত্র সার, আমি অবশ্যই সেটা বলবো না, এটা একাধারে প্রতিষেধক। তো সেজন্য জৈব সার আমাদের নিয়ে যেতেই হবে। আমাদের কৃষকের যদি পারসেপশনটা ক্লিয়ার থাকে, আমার মনে হয় ওনারা নিজেরাই বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতে পারবে। এবং আমি সম্প্রতি একটা বিষয় নিয়ে কাজ করি, তরল জীবাণু সার। এখানে গোবর থাকে এবং বিভিন্ন রকম উপাদান থাকে। আপনারা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেখতে পারবেন। তো এখানে অল্পই গোবর থাকে বা অন্যান্য উপাদান থাকে, এটা দেওয়াতে খুব ভালো কাজ হয়। সম্প্রতি কৃষি বিশ্ববিদ্যালয় সয়েল সায়েন্স ডিপার্টমেন্টে একটা পরীক্ষা করা হয়েছে, এটা ভালো রেজাল্ট আসছে। তো এটা যদি আমরা পরিবহন করা সহজ, বিভিন্ন কন্টেনারে করে নিয়ে, খুব বেশি পরিমাণও লাগে না, আমরা ইজিলি জমিতে দিতে পারি। আমি কৃষক ভাইদের প্রতি অনুরোধ করব, সবার আগে আপনার ইচ্ছা যদি মানে সঠিক হয়, আপনি যদি দৃঢ় চেতা হন যে আমার জমিতে এখন থেকে জৈব পদার্থ দেব, আপনার কিন্তু একটা উপায় হয়ে যাবে। তো আমি বলবো যে আমাকে দিতেই হবে, আমার যেটা করতে হবে সেটার জন্য আমাকে
আমার অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন ওনার পরিবেশে থেকে ওনার প্রতিবন্ধকগুলোকে কিভাবে এড়ানো যায়, স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মীর সাথে উনি আলাপ করতে পারে, কৃষি ডিপার্টমেন্টের সহায়তা নিতে পারে যে আমি কিভাবে দিব। এবং বিভিন্ন আজকাল ওয়েবসাইটে অনেক সুযোগ আছে জানার, তা আমি বলবো যে আপনি সেগুলো অবশ্যই জেনে নেবেন যে আপনি কোন পদ্ধতিতে আঁকাবেন। এবং বিভিন্ন কোম্পানিতে কিন্তু জৈব সারের এখন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, তো সেগুলো বস্তা আকারেও তো নিয়ে যাওয়া যাচ্ছে। এখন আগের মতো অবস্থা নাই যে আমাকে একদম মানে বিশ্রী অবস্থায় নিয়ে যেতে হচ্ছে, এগুলো কিন্তু সুন্দর বাণিজ্যিক আকারেও চলে আসছে। তো আমি সবার প্রতি অনুরোধ করব আপনারা সেই সুযোগটা গ্রহণ করেন। অবশ্যই ম্যাম। আসলে সামগ্রিকভাবে বলতে গেলে আমরা আমাদের কৃষক ভাই বোনেরা যারা রাসায়নিক সার ব্যবহার করে তারা কিন্তু চিন্তা করে যে রাসায়নিক সার ব্যবহার করলে হয়তো বা এই ফলনটা অনেক ভালো হবে, কিন্তু এর পরবর্তী ফলনগুলোর যে ক্ষতি হচ্ছে বা মাটির উপরে যে একটা এফেক্ট পড়ছে, এই জিনিসগুলোর উপরে তারা সচেতনতা সেভাবে অবলম্বন করছে না। কিন্তু দেখা যাচ্ছে জৈব সার ব্যবহারে কিন্তু ম্যাম যে পার্সেন্টেজটা বললেন যে এই যখন 2% ছিল তখন ম্যাম বললেন মনে হয় 20 কেজি পার শতাংশে ফলন হবে। এই পার্সেন্টেজটা বাড়লে আমার ফলনও কিন্তু বাড়ছে। অর্থাৎ আপনাদের মধ্যে যাদের এই ভুল ধারণা আছে যে জৈব সার ব্যবহারে হয়তোবা সামগ্রিক ফলনও কম হতে পারে, কিন্তু সামগ্রিকভাবেও কিন্তু আপনাদের কোনো ফলন কম হবে না, বরং ভবিষ্যতের জন্য আপনার মাটি সিকিউর হবে, আপনার ফলন সিকিউর হবে, তাই না ম্যাম? অবশ্যই। ওকে ম্যাম। এরপরে আপনি যে একটা কথা বললেন মাঝখানে, যে হচ্ছে আপনি মাঝখানে তরল জৈব সার সম্পর্কে আপনি ওটা টেস্ট করেছেন এবং তার ফলাফল খুবই ভালো। ম্যাম, এইরকম কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে জৈব সারের কি কোনো জৈব সার ব্যবহারের জন্য কি কোনো উদ্যোগ বা কোনো প্রজেক্ট এরকম অনগোয়িং আছে কিছু? আছে, হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নের জন্য। কৃষি মন্ত্রণালয় সবসময় এটা চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের যেটা সবচেয়ে এখন জনপ্রিয় সেটার মধ্যে আছে ভার্মি কম্পোস্ট। এটা অনেক জনপ্রিয় হয়েছে। তো এখানে অনেক কৃষক আছে, ওনারা নিজের বাড়িতে তাদের যাদের গরু আছে তারা স্বল্প মাঝারি এবং একটু বড় আকারে ভার্মি কম্পোস্ট তৈরি করছে এবং সেগুলো বাণিজ্যিকভাবে করছে, নিজেরা ব্যবহার করছে এবং বিক্রি করছে। তো কাজে এটা আছে চালু। তরল জীবাণুসারের এটা আমার ব্যক্তিগত উদ্যোগ। আমি আশা করছি এই অঞ্চলের বিভিন্ন উপজেলার কৃষি অফিসাররা এটা করছে। আর তারা আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন এখানে 35টা উপজেলাতেই তাদের কাছে ইনফরমেশন চলে গেছে। আমি সব জায়গায় হাতে কলমে তাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। এবং আপনি শুনলে তারাকান্দার আমার উপসহকারী কৃষি কর্মকর্তার যেটা তার মতামত সেটা দিলেন। উনি বললেন যে আমি একটা বেগুন চাষিকে এটা দিয়েছিলাম তৈরি করার পরে, সে নেবেই না, বললো এটা কি একটা জিনিস। তারপর জোর করে দেওয়া হয়েছে যে আপনি একটু দিয়েই দেখেন কেমন। এরপর বেগুন এবং ঢেঁড়স সেটা দেওয়ার পরে সে চিন্তা করছিল গাছগুলো কেটে ফেলবে। তো এটা দেওয়ার পরে সে আরও 2 মাস এগুলো বিক্রি করেছে এবং এখন ওনার কাছে চাচ্ছে যে আপনি এই সার আমাকে আবার দিবেন। তো এটা ওর তো কোনো বাণিজ্যিক ট্রেড না যে বাণিজ্যিকভাবে তৈরি করে দিবে, এটা নিজেরা তৈরি করতে হবে। তবে আমি বলবো আমাদের প্রতিবেশী দেশ ভারতে তারা কিন্তু জৈবভাবে মানে পার্সোনাল হয়তো আমি করছি কিংবা কেউ করছে, প্রতিদিন তারা বিভিন্ন জৈব সার তারপরে পেস্টিসাইড এগুলো তৈরি করে, তার লাইসেন্সও আছে এবং তারা ওই হোমমেড যেরকম খাবার বিক্রি হয় ওরকম তৈরি করে বিক্রি করে। আগামী দিনে হয়তো বাংলাদেশেও এটা এভাবে চলে আসবে এবং আমি বলবো কৃষক ভাইরা আপনারা যারা কেউ এ বিষয়ে উদ্যোক্তা হতে পারেন, এটা একটা চমৎকার আইডিয়া হতে পারে। বাংলাদেশে এটা ব্যাপক সম্ভাবনা আছে এবং আগামী দিনে আমাদের লাগবেই। এবং আমি আরও মানে যেটা আরও ভালো লাগে যে পরিবেশ, যে প্রত্যেক দিন বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মেট্রিক টন বলবো ওয়েস্টেজ, এটা বিভিন্ন জায়গায় গার্বেজ হচ্ছে, কিন্তু এখানে চিন্তাই করে দেখেন যে আবর্জনা কিন্তু সমস্যা না, এটা আমাদের সম্পদ। আমি যদি পরিকল্পিতভাবে এটাকে পচিয়ে গাছে আবার ফিরিয়ে দিচ্ছি, তাহলে একদিকে বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা দেবে সার নিয়ে আসতেছে সেটা সাশ্রয় হচ্ছে, প্লাস আমার গাছের অবস্থা অনেক ভালো হচ্ছে, আমার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। যে শুধু রাসায়নিক দিয়ে যে তৈরি খাবারগুলো এগুলো কিন্তু এত পুষ্টিকর না। শুধু রাসায়নিক দিয়ে যদি আপনি একটা ফুল তৈরি করেন সেই ফুল ওরকম কালার আসবে না, এই ফুলের কোনো সেন্ট থাকবে না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আপনার করে দেখেন। কিন্তু আপনার যদি এখানে জৈব সার দেন, অনেকে বলে যে জৈব সার দেওয়া গোলাপটা দেখতে বেশি সুন্দর, সেন্টটা অনেক সুন্দর, কিন্তু রাসায়নিক সারে সেটা আসবে না। এই জন্য জৈব সারকে আমরা আমাদের যে এখন অনেক পপুলেশন প্রচুর ওয়েস্টেজ বের হয়, এগুলোকে আমরা আসন সম্পদে পরিণত করি এবং বাংলাদেশ সরকারের এই যে হাজার হাজার কোটি টাকা সেভ করি। আমরা একটা মানে ছোট একটা অ্যানালাইসিস করে দেখলাম প্রায় 2 কোটি কৃষক আছে বাংলাদেশে, তারা যদি 1000 টাকাও সাশ্রয় করে, আচ্ছা,
তাহলে কত 2,000 কোটি টাকা সাশ্রয় হয়ে গেল একটা সিজনে। জি ম্যাম। তাহলে কি হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব? এবং এই টাকাগুলা কিন্তু আমরা কৃষির অন্যান্য উন্নয়নে ব্যয় করতে পারি। তো কাজে এই যেটা এটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো, বাংলাদেশের উন্নয়ন তত তাড়াতাড়ি আরো হবে। অনেক ধন্যবাদ ম্যাম। মাঝখানে আপনি যে আবর্জনা নিয়ে ব্যাপারটা বললেন, এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি শ্রোতা বন্ধুরাও আপনার আলোচনা খুব মন দিয়ে শুনছে। আমার খুব ভালো লাগছে যে আজকে যদিও আমাদের আলোচনার টপিক হচ্ছে জৈব সারের ভূমিকার উপর, কিন্তু জৈব সারের ভূমিকার পাশাপাশি এই যে আমাদের চারপাশের এত আবর্জনা, এই পরিবেশের যে দূষণ অবস্থা, এই অবস্থারও কিন্তু অনেক উন্নতি সম্ভব যদি আমরা অবশ্যই, জৈব অবশ্যই, সারের দিকে ঝুঁকে যেতে অবশ্যই। শুরু করি। আমি সেজন্যই বললাম যে কথার কথা, যে মানে ইচ্ছা করলে একজন স্টুডেন্ট যেমন তুমিও, তোমারও তো কিছু ওয়েস্টেজ বের হয়, জি ম্যাম। তাই না? তো সেটাও যদি তুমি একটা ওইভাবে মানে এয়ার টাইট কোনো কিছুতে আমরা রেখে দিই যাতে দুর্গন্ধও ছড়াবে না এবং একটু সেফ জায়গায় রাখি, তাহলে কিন্তু তোমারও একটা জৈব সার তৈরি হয়। এবং তুমি কিন্তু শখের রজনীগন্ধাটা জৈব সার দিয়ে তৈরি করতে পারো। কিংবা ইচ্ছে হলো শীতের দিন একটু স্ট্রবেরি লাগাবো কয়েকটা পটে, সম্ভব না? অবশ্যই হ্যাঁ, ম্যাম। কাজে আমরা কিন্তু একবারে আমাদের এই ওয়েস্টেজটা দিই আবার নতুন একটা খাবার তৈরি করতে পারছি, যেটা কিন্তু দেখতে সুন্দর এবং পুষ্টিগুণে ভরপুর। তাহলে আমার কি এই যে ওয়েস্টেজের যদি রিসাইকেল করি, তাহলে আমার কি কোথাও লস আছে? না। সেটাই। আশা করি এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো, তত তাড়াতাড়ি আমাদের কৃষি একটা নতুন আঙ্গিকের শিল্পে পরিণত হবে। অবশ্যই ম্যাম, আপনি যেটা বললেন আমি অবশ্যই একবার চেষ্টা করে দেখব যে জৈব সার থেকে উৎপন্ন ফুল কত সুন্দর হয়। অবশ্যই সুন্দর এবং হয়। আশা করি আমার শ্রোতা বন্ধুদের অনেকেও এই ব্যাপারটা ইন্টারেস্ট প্রকাশ করবে। আপনারা অবশ্যই যে যদি গৃহস্থলীতেও থেকে থাকেন তাহলেও টবে কিন্তু লাগিয়ে আপনারা দেখতে পারেন যে সত্যিই ফুলের রং অন্যরকম আসে কিনা। এরপরে ম্যাম জানতে চাই যে কৃষকেরা যেন জৈব সারটা সহজে ব্যবহার করতে পারে, সেজন্য কিন্তু ওনাদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে খরচ। যে আমার খরচটা যদি বেশি হয়, বা এই জিনিসগুলো আপনি যেগুলো বললেন যে গৃহস্থলীর আবর্জনা থেকে জৈব সার তৈরি হচ্ছে, তার মানে তো খরচ কম হচ্ছে। খরচ নাই, কোথায় খরচ কোনো হবে? খরচই নাই। আর একটা সিম্পল হিসাব, এখন প্রত্যেকটা ফ্যামিলি থেকে 3 কেজি থেকে 10 কেজি ময়লা তো বের হয়ই। বড় ফ্যামিলি যাদের, তাদের বেশি হবে না? জি ম্যাম। আর যাদের ছোট ফ্যামিলি তাদেরও তো 2-3 কেজি হয়, তোমারও তো হাফ কেজি হলেও হয়, হয় না জি ম্যাম। সারাদিনে? তাহলে এইভাবে আমরা যদি একটা ফ্যামিলিতে আমরা প্রতিদিন মাসে যদি হিসাব করি, তাহলে 30 দিনে প্রায় 1000 থেকে 1500 কেজি ময়লা বের হচ্ছে। তাহলে এটাকে যদি আমি সারে রূপান্তরিত করি, তাহলে আমি যদি অর্ধেক পচে যদি অর্ধেকও হয়, 1000 থেকে আমি হলো 300, হ্যাঁ 300 কেজিও যদি হই, আচ্ছা। তাহলে 20 টাকা, তাহলে আমার 6000 টাকার সার হচ্ছে। তাহলে এখানে লসের কি আছে? বরং আমার হলো শুধুই সেভ, এখানে লসের কিছুই নাই, শুধুই সেভ। এবং আমার হলো এটার জন্য যে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এর জন্য পেস্টিসাইড কম লাগছে, ওই সাইডেও আমার পরিবেশ বাড়ছে। আসলে আমি বলবো যে জৈব সার শুধু একটা ইস্যু না, এই জন্য আমি অনেক কিছু নিয়ে বললাম। এটার সাথে আরো অনেক কিছুই জড়িত, আমার পরিবেশ জড়িত, আমার পেস্টিসাইডের ব্যবহার কমানো জড়িত, আমার খাবার সুষম হওয়াটা জড়িত, আমার পুষ্টি নিরাপত্তা জড়িত। এটা কি একটা ইস্যু না? এটা একটা সিম্পল ইস্যু দিয়ে দেখলে হবে না, এটা অনেক বড় একটা বৃহৎ একটা ইস্যু। এজন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য। এখন খুবই দরকার। প্রতিবেশী দেশ ভারতেও প্রচুর পরিমাণে জৈব সার মানে ইউজ হয়, এবং সেখানে আমাদের হলো বায়োগ্যাস প্ল্যান্ট, ছোট ছোট বায়োগ্যাস প্ল্যান্ট প্রচুর পরিমাণে আছে। এটা সেটা কোটি কোটি আছে, যেহেতু অনেক জনসংখ্যার দেশ। এবং ওখান থেকে যে বায়ু স্ল্যারি বের হয়, সেখান থেকে ওইগুলো দিয়ে কিন্তু যে পেঁয়াজ রসুন করে, বিশাল বিশাল আকৃতির পেঁয়াজ যে আমরা ইন্ডিয়া থেকে আনি, ওগুলো কি এমনি এমনি রাসায়নিক সার দিয়ে হয়েছে? কখনোই হবে না। করে দেখুক কি হয় কিনা। তারা প্রচুর পরিমাণে ওখানে জৈব সার ব্যবহার করে। তাছাড়া ওই রকম বড় আকৃতির হবে না, কারণ মাটি শক্ত মাটিতে হবে না, এগুলো তুলতুলের সফট মাটি লাগে। পেঁয়াজ রসুন আদা যে কোনো কন্দ আলু সব কিছুতে প্রচুর জৈব সার ছাই এগুলো লাগবেই। তো সেজন্য আমাদের এটা সায়েন্সকে তো আর আমরা অগ্রাহ্য করতে পারবো না। সেজন্য আগামী দিনে খাদ্য নিরাপত্তার একটা নিয়ামক আমার জৈব সার, এবং এটা বাংলাদেশের প্রেক্ষিতে আগামী দিনের জন্য অবশ্যই অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে। অনেক ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর করে বলেছেন। আমাদের আরেকটা কল আসছে। শ্রোতা বন্ধু, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ ইমরান আলী ইসলাম, সাধারণ সম্পাদক, মোহনগঞ্জ জেলা ক্লাব, পূর্ব সুন্দরপুর প্রভাব, আদর্শবাড়ি, পার্বতী দিনাজপুর। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আজকে দুই বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে জৈব সারের ভূমিকা। আসলে গাছপালা পশু পাখির বর্জ্য পদার্থ থেকে যে সার তৈরি হয় সেটাকে জৈব সার বলা হয়। আচ্ছা, আমি একটি ছোট্ট প্রশ্ন করছি, জৈব সারের উপকারিতা কি? ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, আমাদের সাথে যুক্ত থাকবেন। অবশ্যই সাথে যাবো। আমার মনে উনি উত্তর পেয়ে গেছে, পেয়ে হয়তো গেছেন। বুঝতে আমাদের পারে নাই, অনেকবার অনুষ্ঠানে করে বলা আমরা হয়েছে। হ্যাঁ বলেছি, এবং শেষে অবশ্যই আমরা চেষ্টা করব সম্পূর্ণ অনুষ্ঠান সম্পর্কে একটা সামারি তুলে ধরার। এছাড়া অনেক শ্রোতা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন। আমি আরেকবার বলছি, আমাদের সাথে আছেন স্বর্ণা চাকলাদার, আমাদের সাথে আছেন তৌকির তালুকদার। তিনি বলেছেন সময় উপযোগী অনুষ্ঠান পরিবেশনার জন্য বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই যুক্ত থাকবেন। আমাদের সাথে আছেন সুশান্ত পাল, তিনি বলেছেন শুভ বিকেল। শুভ বিকেল প্রিয় শ্রোতা। তিনি যুক্ত আছেন পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে, পশ্চিমবঙ্গ থেকে যুক্ত আছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু। এছাড়াও আমাদের সাথে আছেন খোকন বিকাশ, তিনি আছেন দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আমাদের সাথে আছেন প্রবীর মিত্র, তিনি আছেন হরিনগর শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। অনেক দূর থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, এবং আপনাদের এই অনুপ্রেরণার জন্যই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানটিকে আরও আপনাদের জন্য আরও তথ্যবহুল করার চেষ্টা করি। এবং আপনারা আমাদের অবশ্যই জানাবেন যে কোন ধরনের বিষয় তুলে ধরলে বা আলোচনা করলে আপনাদের সেই জিনিসগুলো উপকারে আসবে। ম্যাম, তাহলে আমরা মোটামুটি আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে পড়েছি। এখন শেষের দিকে আমি আরেকটু যদি জানতে চাই যে আমাদের যে পরিবেশ এবং জীববৈচিত্র্য, জৈব সারের অনেক উপকার আমরা জেনেছি, যদি পরিবেশ এবং জীববৈচিত্র্যের কথা বলতে চাই তাহলে সেক্ষেত্রে কি কোনো উপকার আছে জৈব সারের? অবশ্যই, কেননা আমরা দেখছি যে পরিবেশে গাছপালা কিভাবে পুরাতন পাতাগুলো নিচে পড়ে, সেগুলো পচে মাটিতে মিশে যায়, অর্থাৎ জৈব সারে পরিণত হয়। কাজে এটা যদি দরকার নাই থাকতো তাহলে ঘন বনে কে সার দিতে যায়? কেউ সার দিতে যায়? তাহলে এখানে থেকে যে পাতাগুলো ওখানে ন্যাচারাল প্রসেসে ওখানে পড়ছে, ডিকম্পোজ হচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে, জৈব সার তৈরি হচ্ছে, বৃষ্টি পানি ধরে রাখছে, প্রচণ্ড খরা থেকে গাছকে ছেপ করছে। কাজে আমরা প্রকৃতির মধ্যেই, হ্যাঁ, আল্লাহরের সৃষ্টির মধ্যে যে জৈব সারের দরকার আছে এবং জৈব সার কীভাবে মাটিকে রক্ষা করছে, গাছকে রক্ষা করছে, সেটা আমরা পরিবেশ থেকে দেখতে পাচ্ছি। এবং বর্তমানে যে পরিবেশের যে দূষণ, আমি বলবো যে আমরা যত্রতত্র ময়লা ফেলছি, তাই সেটার সাথে জৈব সারের অবশ্যই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ময়লাগুলোকেই আমরা সম্পদে রূপান্তরিত করতে পারছি। এবং একটা কৃষক যদি তার কৃষিকাজে 5,000 টাকাও সেভ করে, এই 5,000 টাকার ফসল উৎপাদন করে বিক্রি করে লাভ করা তার জন্য কতটা কষ্টকর আপনি চিন্তা করে দেখেন। তাকে রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, এবং এই 5,000 টাকার জন্য সে নিদারুণ কষ্ট করে। অথচ সে কিন্তু তার এই ফেলে দেওয়া জিনিসগুলোকে কিন্তু রূপান্তর করছে জৈব সার হিসাবে, এবং এগুলো দিয়ে কিন্তু শুধু পরিবেশকে রক্ষা করছে না, তার প্রোডাকশনকে বাড়াচ্ছে এবং তার পুষ্টি নিশ্চিত করছে। আমি তো বলবো যে আপনাদের যদি একটা মরা মুরগি থাকে এবং যদি একটা বিড়ালও মারা যায়, আপনারা প্লিজ ফেলবেন না, এগুলোকে আপনি সুন্দর করে একটা জায়গায় মাটি চাপা দিয়ে রাখেন, এবং এখানে 1-1.5 মাস পরে ওখানে একটা গাছ লাগাবেন। আপনার মুরগির দাম যদি 500 টাকা হয়, ওই গাছে 20টা ফল বেশি ধরবে, ওই ফলের দামও কিন্তু 600 টাকা। কাজে মুরগি মরলেও 500 টাকা, বেঁচে থাকলেও 500 টাকা। কাজে এইভাবে আমরা যদি কল্পনা করি তাহলে আমার মনে হয় যে আমাদের পরিবেশটা সুন্দর থাকবে। আর একটা রোগাক্রান্ত মৃত মুরগি আমি যদি এখানে সেখানে আমাদের মানে রেয়াজ কি এটা ঠ্যাং ধরে এক জায়গায় ফেলে দিই, তাই না? ও ওখানে থাকে, ধীরে ধীরে পচে, এবং ওই জার্মগুলো কিন্তু আরও 10টা মুরগি আক্রান্ত হয় এবং দুর্গন্ধ ছড়াতে থাকে। মানে কোন দিকে উপকার আছে? আর এটাকে আমি যদি সুন্দর করে মাটি চাপা দিই, আমার কিন্তু টোটাল একটা কমপ্লিট জৈব সার হলো। আমার গাছের জন্য আর কোনো এক্সট্রা সারই লাগবে না, প্লাস আমার কোনো রোগ জীবাণু দুর্গন্ধ কিছুই ছড়ালো না। তো এইভাবে আপনারা খেয়াল করেন। আমার মনে হয় যে আমাদের এত পরিবেশ এখন এত দূষণ হয়ে গেছে, দুর্গন্ধে আমরা চলতে পারি না, অথচ আমাদের জমিগুলা খাদ্যশূন্য হয়ে গেছে। তো এই দুইটা পরস্পর এক অঙ্গাঙ্গিভাবে জড়িত। আসেন পরিবেশ দূষণও রক্ষা, মানে আমরা পরিবেশ দূষণ রক্ষা করি এবং সেই সাথে মাটির স্বাস্থ্য নিশ্চিত করি, এবং এই দুটার কম্বিনেশনে আগামী দিনের বাংলাদেশ এবং কৃষি অনন্য উচ্চতা যেতে পারবে বলে আমি আশা করি। তো ধন্যবাদ দর্শক শ্রোতা মণ্ডলীকে, এবং সুন্দর প্রশ্ন করার জন্য বিপাশাকেও অনেক অনেক ধন্যবাদ। জি ম্যাম, আমরা মোটামুটি আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, এবং সত্যি কথা বলতে শ্রোতা বন্ধুরা অনেক উপভোগ করেছেন, এবং তার চেয়েও বেশি উপভোগ করেছি আমি। প্রতিটা প্রশ্নের উত্তরে এবং উদাহরণে আপনি যত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। এবং যে সকল কৃষক
কৃষিজীবী ভাই ও বোনেরা আজকের অনুষ্ঠান দেখেছেন বা শুনেছেন, তারা আশা করি এরপর থেকে রাসায়নিক সার নিয়ে যে ভুল ধারণা এবং জৈব সারকে যে ফলনে একটি প্রতিবন্ধকতা মনে করা, এই জিনিসগুলো আর আপনাদের মধ্যে থাকবে না। অর্থাৎ জৈব সার ব্যবহারের দিকে আপনারা যত বেশি ঝুঁকবেন, আপনাদের একবারের ফলন নয়, প্রতিবারের ফলন তত বেশি উন্নত হবে এবং যেই মাটিতে আপনারা ফলন করছেন সেই মাটিও রক্ষা পাবে। আজকের আলোচনা এই পর্যন্তই। এর পরবর্তীতে আমাদের আলোচনা হবে আপনাদেরই প্রয়োজনীয় কোনো টপিক নিয়ে, এবং আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আপনারা কোন টপিক নিয়ে কী ধরনের আলোচনা শুনতে চান। আজকের আলোচনার বিষয় ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে জৈব সারের ভূমিকা, এবং আজকে বিশেষজ্ঞ আলোচক হিসেবে আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর সালমা লাইজু ম্যাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় আপনাদের সাথে ছিলাম আমি বিপাশা সাহা পৌষি, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ এনামুল হক তালুকদার, মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আলামিন খান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ রাফিউল করিম।